অনলাইন বেস কেন? আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? নিশ্চয় ভালো আছি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকলকে আজকের পাটিগণিত ক্লাসে স্বাগতম। পাটিগণিতের প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার প্রথম ক্লাস শুরু। বাস্তব সংখ্যায় আলহামদুলিল্লাহ ভালো আছি নুরুল। বাস্তব সংখ্যা তো সহজ। বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন গুলো সংখ্যা, অঙ্ক, তারপরে মৌলিক, যৌগিক, সহমৌলিক, এই টাইপের যেসব তথ্য আছে এটা আমরা একা একা পড়ে নিলেই পারি। কিছু বাস্তব সংখ্যা রিলেটেড কিছু অঙ্ক আছে যে বাস্তব সংখ্যাতে পড়ে না বা অন্য কোনো অধ্যায়ে পড়ে না, সংখ্যা রিলেটেড। এখানে বাস্তব বলতে সংখ্যা রিলেটেড সমস্যা সমাধান করা। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু জোরে জ্বর আসে নাই, ভিতরে ভিতরে জ্বর আসে, জ্বর শুটে উঠছে। জ্বর ঠোসা না কি বলে তোমাদের, একেবারে ভিতরে ভিতরে জ্বর আসছে। তো যাক, আজকে আমরা যে ক্লাসগুলো আলোচনা করব সেটা হচ্ছে, যে অঙ্কগুলো আলোচনা করব, দেখো প্রথমটা হচ্ছে মোটামুটি এই জিনিসগুলো থাকবে। আজকে আলোচনার বিষয় কি কি থাকবে? বাস্তব সংখ্যার প্রকারভেদ, মূলদ ও অমূলদ সংখ্যা সম্পর্কিত সমস্যা, মৌলিক সংখ্যা সম্পর্কিত সমস্যা, জোড় বিজোড় সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা সম্পর্কিত, যত তত সম্পর্কিত, বর্গের পার্থক্য সম্পর্কিত, ভাজক সংখ্যা সম্পর্কিত, বিভাজ্যতা নিয়ম সম্পর্কিত, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা সম্পর্কিত, সমীকরণ সম্পর্কিত, ভগ্নাংশ সম্পর্কিত, বর্গমূল সম্পর্কিত। অ্যাকচুয়ালি এটা সব বেশি বেশি আলোচনা করব না, অল্প অল্প করে তোমাদেরকে জিনিসটা দেখাবো, যেহেতু আজকে দুটা ক্লাসের এটা শেষ করতে হবে আর লসাগু গসাগুতেও টাচ করতে হবে। তো দেখা যাক। এটা তো রিপিট ক্লাস না দিদা? সবগুলো ক্লাসই হয়েছে, সব ক্লাসই হয়েছে, তারপরও যারা দু একজন হয়তো পায় নাই রিপিট করার জন্য। কারণ আজকে আজ এবং আগামীকাল, কালকে কি দিচ্ছে আমি জানি না। তো আজকে হচ্ছে তিনটা ক্লাস আছে। আজকে হচ্ছে বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, তিনটা ক্লাস হবে। 4 ঘন্টায় তিনটা ক্লাস হবে, জাস্ট একটা আইডিয়া দেওয়া আর কি। এরপরে আবার 12টায় আরেকটা ক্লাস আছে। 12টা না 3টায়? 12টায় কি? 7টায়? 5টায় কি? আচ্ছা হোক, মানে যখনই ক্লাস হোক আমরা এই জিনিসগুলো আলোচনা করব। যাদের এই ক্লাসগুলো হয়েছে তারা তো আর এই ক্লাসগুলো করার দরকার নাই, তোমরা অন্য করে পড়ো। তো আমি জাস্ট হালকার উপর ঝাপসা একটু বলে যাই। দেখো, এই হচ্ছে বাস্তব সংখ্যা সম্পর্কিত আলোচনা। বাস্তব সংখ্যা হচ্ছে দেখা যায় ঠিকঠাক? এটা হচ্ছে নট ধনাত্মক, এটা হবে হচ্ছে অঋণাত্মক। কি
আর দুটো মিলে হ্যাঁ সুন্দর নাই ক্লাস সুন্দর নাই আচ্ছা তাহলে আমি এই যে ডেফিনেশন নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, তাতে সময় নষ্ট হয়ে যাবে। বাস্তব সংখ্যার মূল আলোচনাগুলো যে অধ্যায়গুলো অঙ্ক আছে তখন এসব জিনিস তোমরা পারবা, যে বাস্তব সংখ্যা কাকে বলে হয়তো হালকা একটু দেখায় তোমরা করলেই পারবে। এটা একটু মনে রাখো, এন জেড কিউ আর, এন জেড কিউ আর, এন তো হচ্ছে বাস্তব সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার, এরপরে পূর্ণ সংখ্যা সেট, মূলদ সংখ্যা সেট, বাস্তব সংখ্যা সেট, এন তো হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট, এন জেড কিউ আর, এটা একটু মনে রাখো। এরপরে এই যে বাস্তব সংখ্যার যে ক্লাসিফিকেশনটা আছে এটা শীটে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, এটাও দেওয়া আছে। বাস্তব সংখ্যা দুই প্রকারের, একটা হচ্ছে রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, আর একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা কমপ্লেক্স নাম্বার। এখান থেকে মূলদ, অমূলদ, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, ধনাত্মক, দৃঢ়, ঋণাত্মক, মৌলিক, যৌগিক, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, দশমিক থেকে অসীম আছে, অসীম আবৃত আছে। এটা হচ্ছে জাস্ট সংখ্যার প্রকারভেদ। আমি এগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এখান থেকে প্রশ্ন হয় না। প্রশ্ন হবে হচ্ছে যেগুলো জায়গা থেকে আমি আপাতত সেগুলো নিয়ে আলোচনা, মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, তো এই সংখ্যা থেকে প্রশ্ন হয়। এইটা এই মূলদ অমূলদ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, এই জায়গা থেকে প্রশ্ন হয়, এটা একটু জানা দরকার। সেটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা, কোন সংখ্যাকে যদি ভগ্নাংশ হয়ে থাকে, রেশিও দেখো, এখান থেকে তো রেশিও থেকে রেশনাল, রেশিও মানে কি, পি বাই কিউ, এটাই তো রেশিও, পি ইজ টু কিউ। যদি কোনো সংখ্যাকে অনুপাতে প্রকাশ করা যায় তাহলে সেটা মূলদ, আর যদি না যায় তাহলে সেটা অমূলদ, কথা শেষ। এই মূলদ অমূলদ থেকে সব ধরনের চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসে, সব ধরনের মূলদ অমূলদ থেকে। তো এই মূলদ সংখ্যার সেটকে হচ্ছে কিউ, আর অমূলদ সংখ্যাকে হচ্ছে কিউ প্রাইম, এই দুটো নিয়ে আলোচনা করা হয়। তোমরা ক্লাসে কারা করবে, যারা হয়তো এই ক্লাসটা করো নাই তারা শুধু থাকবে, অসুবিধা নেই। পিও কিউ পূর্ণ সংখ্যা, যেখানে কখনোই কিউ জিরো হতে পারবে না, মানে নিচের এই সংখ্যাটাকে কেউ জিরো বলতে পারবে না, তাহলে সেটা মূলদ হবে না, অমূলদ হয়ে যাবে। ঠিক আছে, দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করে, এটা হলো মূল কথা। তাহলে কি কি মূলদ সংখ্যা হতে পারে, যেমন ধরো শূন্য হতে পারে, স্বাভাবিক সংখ্যা হতে পারে, প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ হতে পারে, সবই মূলদ। এরপরে অমূলদ কি, যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে না, অর্থাৎ অনুপাতে প্রকাশ করা যাবে না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, আকারে প্রকাশ করা যায় না। কাকে কাকে যাবে না, যাদেরকে যাবে না তারা কারা, চলো একটু বৈশিষ্ট্য শিখে আসি। মূলদ অমূলদের মধ্যে আমি তোমাকে প্রশ্ন দেখাবো, অবাস্তব সংখ্যা কাকে বলে, বিশুদ্ধ বাস্তব, এটা থেকে খুব রেয়ার প্রশ্ন হয়। আমি যেটা চাই সেটা যেন তোমাদের করে নিলে পারবে। এইটা এখান থেকে ছোটখাটো বাস্তব সংখ্যার অঙ্কের ক্ষেত্রে কিছু প্রশ্ন হয়ে থাকে, যেমন দেখো, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, এটা একটু মনে রাখো, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, সকল পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা।
দুটি পূর্ণ সংখ্যার অনুপাত সসীম ভগ্নাংশ হলে সসীম তাকে মূলদ সংখ্যা বলে। এরপরে সকল সসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাই মূলদ সংখ্যা। সসীম হলে মূলদ, অসীম হলেই সেটা অমূলদ। আর সকল পৌনঃপুনিক সংখ্যা মূলদ সংখ্যা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই জায়গায় যে সংখ্যা, এটাকে ইংলিশে রিকারিং নাম্বার, রিকারিং বা রিপিটিং ডেসিমাল। তাহলে এর বাইরে যেটা থাকবে সেটা অমূলদ হবে। এরা যদি মূলদে হয়, এই শর্তগুলো যদি মূলদের হয়, তাহলে বাকিগুলো অমূলদ হবে। আচ্ছা, এরপরে চলো দেখি অমূলদ সংখ্যার প্রকার। এটা একটু দেখো। অমূলদ সংখ্যার প্রকারভেদ। অমূলদ সংখ্যার কিছু বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে পূর্ণ বর্গ নয় এমন সকল পূর্ণ সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। পূর্ণ বর্গ নয়, যেমন ম্যাক্সিমামই হচ্ছে অমূলদ সংখ্যার মধ্যে পড়বে। পূর্ণ ঘন নয় এমন সকল পূর্ণ সংখ্যার ঘনমূল অমূলদ সংখ্যা। যেমন ঘনমূল নয়, ঘন সংখ্যা নয়, বর্গমূল। আর আরেকটা কথা মেসেজ মনে রাখবা, সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। দুটি পূর্ণ সংখ্যার অনুপাত অসীম ভগ্নাংশ হলে, অসীম, সসীমের জায়গায় আছে হচ্ছে অসীম, অমূলদ সংখ্যা। সকল অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যাই অমূলদ সংখ্যা। এরপরে দেখো ই এবং পাই অমূলদ সংখ্যা। ই এবং পাই অমূলদ সংখ্যা। দেখুন এইটা পাই, এটা হচ্ছে অমূলদ। কিন্তু অনেকেই জানে 22/7 এটা মূলদ। এটা কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায়। পায়ের মান, অনেকে এটা তো পায়ের মানকে 22/7 ধরে নেওয়া হয়েছে, যেহেতু এটা ভগ্নাংশ অবস্থায় আছে, এটা তো ভগ্নাংশ আকারে লেখা গেছে, তাহলে এটা মূলদ। কিন্তু এর মানটা অমূলদ, কারণ এর মানের কোনো শেষ নেই। এই 22/7কে ভাগ করলে এই পায়ের মানে 3 দশমিক বা 4 দশমিক স্থান পর্যন্ত মানটা মিলে যায়, এই জন্য ধরে নেওয়া, আর কোনো কারণ না। এখান থেকে ছোটখাটো কিছু প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষাতে যা আসছে, চলো তার প্রমাণ দেখেন। যেমন এই ছোট ছোট প্রশ্নগুলো আসছে, একটু খেয়াল করে দেখো। যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, তবে স্কয়ার রুট অফ পি একটি কি হবে? আমরা জানি সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। এটা হচ্ছে মৌলিক সংখ্যা, এটা কি হবে? একটি অমূলদ সংখ্যা হবে। এনএসআই পরীক্ষাতে কোন কোন পরীক্ষাতে আসে সেখানে লিখে দেওয়া আছে। এরপরে স্কয়ার রুট অমূলদ সংখ্যাটির আসন্ন মান কত? স্কয়ার রুট 2 এর আসন্ন মান কত? 1.414 এই হবে। সরি দেখি না। লোক এই টাইপের ছোট ছোট প্রশ্নগুলো বিভিন্ন সময়ের চাকরির পরীক্ষাতে যে আসছে মূলদ অমূলদ থেকে, এই জন্য শুধু মূলদ অমূলদের একটু টাচ করা। দেখো নিচের কোন সংখ্যার স্কয়ার রুট 2 এবং স্কয়ার রুট 3 এর মধ্যবর্তী মূলদ? এটা কিন্তু মূলদের কথা বলছে, মূলদ। বলো তো 4 এর অ্যানসার কি হবে? 4 এর অ্যানসার, যারা যারা ক্লাস করছো তারা প্রত্যেকেই কমেন্ট করো 4 এর অ্যানসার কোনটা?
প্রত্যেকেই কমেন্ট করো প্লিজ। হ্যাঁ, নিচের কোন সংখ্যাটি স্কয়ার 2 এবং স্কয়ার 3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা? হ্যাঁ, এটা কিন্তু মধ্যবর্তী, এটাও মধ্যবর্তী, এটাকে মধ্যবর্তী বলে, কিন্তু এইটা হচ্ছে এটা অমূলদ। অমূলদ কেন? কারণ দুটি অমূলদ সংখ্যার সমষ্টির অর্ধেকটাও অমূলদ সংখ্যা। গুড। তাহলে এটা হচ্ছে যেহেতু সসীম আর এটা তো এই রেঞ্জের বাইরে, এই জন্য অ্যান্সার হচ্ছে ঘ। মাথায় রাখবেন। মূলদ সংখ্যার সেট বোঝা নিচের কোনটি দিয়ে? মূলদ সংখ্যার সেট হচ্ছে কিউ দিয়ে প্রকাশ করা। সংখ্যা অমূলদ সংখ্যা ই, ই এবং পাই অমূলদ সংখ্যা। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। ধরো কত পরীক্ষাতে প্রশ্ন আসছে এখান থেকে, এই জন্যই মূলদ অমূলদ সংখ্যা জানা উচিত, কারণ হর হামেশাই এখান থেকে বাস্তব সংখ্যার জায়গা থেকে প্রশ্নটা হয়ে থাকে। বাস্তব সংখ্যাটা দেখবেন ছোটখাটো কিছু প্রশ্ন আছে, নিচের কোনটি মূলদ সংখ্যা? মূলদ সংখ্যা কোনটা হবে? মূলদ, এটা হচ্ছে মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ। একটি মৌলিক সংখ্যার ঘনমূল অমূলদ সংখ্যা, এটাও অমূলদ সংখ্যা। আর এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 2, 8 এর ঘনমূল 2। তাহলে এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই মানটা পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ সংখ্যা? এবার চাইছে অমূলদ কোনটা। দেখো, অমূলদ চাইছে তো, মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা, মৌলিক সংখ্যার ঘনমূল অমূলদ সংখ্যা, এবার 25 এর ঘনমূল অমূলদ সংখ্যা। তাহলে অ্যান্সার কি হবে? সব, সবগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। নিচের কোনটি মূলদ? 2 একটি অমূলদ সংখ্যা, 9 এর ঘনমূল অমূলদ সংখ্যা, 8 এর ঘনমূল হচ্ছে 2। তাহলে এইটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা। 7 স্কয়ার রুট 3 সংখ্যা কোন ধরনের সংখ্যা? তাহলে এটা যেহেতু মূলদ, এটা যেহেতু অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যা, এটা তো জটিল সংখ্যা না। জটিল সংখ্যা তো অন্য হিসাব। বলো, জটিল সংখ্যা মূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা না পূর্ণ সংখ্যা? স্বাভাবিক সংখ্যাও নয়, পূর্ণ সংখ্যাও নয়, মূলদ সংখ্যাও নয়, জটিল সংখ্যাও নয়। সো এটাকে আমরা এখানে অযুক্ত করে নিতে পারি যে এটা অমূলদ, অমূলদ সংখ্যা। আচ্ছা, তোমরা 12 নম্বরের জন্য কমেন্টস করো তো 12 এর অ্যান্সার কি হবে। সবাই যারা ক্লাস করছো, যারা ক্লাস করছো, এর 12 নম্বরের অ্যান্সার করো। মূলদ, অমূলদ, স্বাভাবিক না পূর্ণ পূর্ণ সংখ্যা? প্রশ্নের অ্যান্সার 12 দিবা, দিয়ে কমেন্ট করবা 12 অ্যান্সার কোনটা হবে, 12 অ্যান্সার কি? 12 অ্যান্সার কি হবে বলো। 12 অ্যান্সারটা কি হবে? বারো অ্যান্সার কি হবে?
অনেকেই 12 অ্যান্সার দিচ্ছে এ। হ্যাঁ, অনেকেই 12 অ্যান্সার দিচ্ছে এ। দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক রে পাগলা। মানে প্রশ্নের মধ্যে যে ফাঁদ আছে তোমরা এটা বুঝো নাই, ঠিক না? দেখো, তোমরা অনেকে কমেন্ট করতে চাচ্ছ না, কি জন্য কমেন্ট করতে চাচ্ছ না বলো তো? কি জন্য কমেন্ট করতে চাচ্ছ না? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা সঠিক উত্তর অমূলদ সংখ্যা। তোমরা বুঝো নাই, এখানে প্রশ্নের ফাঁদ আছে। ফাঁদটা কি দেখো, এ স্কোয়ার রুট 289 এর বর্গমূল, এটার বর্গমূল চেয়েছে। এটার বর্গমূল কত দেখো, এর এর মানটা তো 17, 17 বর্গমূল। এই শব্দটা তোমরা ভালো করে দেখো না, মানে এর বর্গমূল, এর বর্গমূল মানে এর মান তো 17, এর মান তো 17। 289 এর বর্গমূল হচ্ছে 17, 17 বর্গমূল চাইছে। তোমরা অনেকেই ভুল অ্যান্সার দিছো, অনেকেই প্রথমে মূলদ 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 করছো, এখন দেখো যে কট খেয়ে গেছে। এবং ওরে শিট শিট শিট, আমি তো বর্গমূল কথা দেখি নাই, এই জন্য ভুল হয়ে যায়। এবারে দেখবা মৌলিক সংখ্যা বিষয়ে ছোটখাটো কিছু প্রশ্ন পরীক্ষাতে দেয়। মৌলিক সংখ্যা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তো আমরা জানি কাকে বলে। মৌলিক সংখ্যার ডেফিনেশনটা হচ্ছে যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এক থেকে বড়, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তো মৌলিক সংখ্যার ক্ষেত্রে যে জিনিসটা হয়, নিচের কোনটি মৌলিক সংখ্যা, আবার নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, এই টাইপের একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, অথবা একটা ব্যবধি দেবে, এই ব্যবধির মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে, এই টাইপের প্রশ্ন। একটা ব্যবধির মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে, এই টাইপের প্রশ্ন চায়। এত থেকে এতর মধ্যে, এত থেকে এত পর্যন্ত, এত এত এবং এত এর মধ্যে, এই টাইপের প্রশ্ন হয়। তো মেইন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এক নম্বরে যদি বলি নিচের কোনটি মৌলিক, কোনটি মৌলিক, কোনটি মৌলিক, কোনটি মৌলিক নয়। ভাই কোশ্চিনের ফাঁদ আছে, বুঝছো? কোনটি যৌগিক, কোনটি যৌগিক নয়, এই টাইপের প্রশ্ন। আর ব্যবধির মধ্যে মোট মৌলিক সংখ্যা বের করো, মোট মৌলিক সংখ্যা বের করতে বলে। হ্যাঁ, এই হচ্ছে মূল কথা। তাহলে ছোট অনেক আগে থেকে আমরা এসব পড়ছি যে 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে, তারপরে 1 থেকে 50 পর্যন্ত কয়টা আছে। তোমরা একটা তো শর্ট শিখছো যে 1 থেকে 10 এর মধ্যে 4টা, 10 থেকে 20 এর মধ্যে 4টা, এই টাইপের একটা ছন্দ শিখছো। এই ছন্দ শিখে যে পার পাওয়া যাবে বিষয়টা এমন না, কিন্তু জানা উচিত। 1 থেকে 100 পর্যন্ত যে প্রত্যেকটা 10-এ কয়টা করে মৌলিক সংখ্যা আছে, এটা যদি তুমি জানো, তাহলে দেখো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 10 থেকে 20 পর্যন্ত আছে 4টি, 20 থেকে 30 পর্যন্ত আছে 2টি,
30 থেকে 40 পর্যন্ত আছে দুটি, 40 থেকে 50 পর্যন্ত আছে কয়টা? তিনটি। 2 2 3 2 2 3 2 1। এটা ছন্দ। তোমরা এটা অবশ্যই জানো যে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর প্রত্যেক 10-এ কয়টা করে আছে এটা তোমরা জানো। আমি যখন মুখস্থ করছিলাম তখন এইভাবে মুখস্থ করছি যে 4 4 2 2 3 2 2 3 2 1 এইভাবে মুখস্থ করছি। সেটা হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1 4 4 2 2 3 2 2 3 2 1। এইভাবে আমি যদি যোগ করে দেখি তাহলে টোটাল হয় 25টি। একটু সহজ করে যদি বলি, এটা মুখস্থ করতে পারো। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 15টি, 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 10টি, 100 থেকে 150 পর্যন্ত আছে 10টি, 150 থেকে 200 পর্যন্ত আছে 11টি, 1 থেকে 100 পর্যন্ত টোটাল আছে 25টি, 1 থেকে 150 পর্যন্ত টোটাল আছে 35টি, আর 100 থেকে 200 পর্যন্ত আছে 21টি। না, হ্যাঁ, তাহলে 1 থেকে 200 পর্যন্ত আছে হচ্ছে 46। মৌলিক সংখ্যা কত থেকে কতর মধ্যে করা করে আছে। এটা একটু মুখস্থ করে থাকলে বা জানা থাকলে উপকার হবে। এটা ছোটগুলো আর কি, ছোট ছোট। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 15টা, 50 থেকে 100 পর্যন্ত আছে হচ্ছে 10টি, 100 থেকে 150 পর্যন্ত আছে 10টা, তাহলে 100 থেকে 200 মধ্যে আছে তাহলে 21টি, 10 আর 11। ওকে, তাহলে এই ছোটখাটো তথ্যগুলো আমরা জেনে রাখবো। এবং সবার আগে যেটা জেনে রাখবো সেটা হচ্ছে এই, আমি তোমাদেরকে শীটের মধ্যে দেখো 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখে দিয়েছি এখানে, 2 পেজে আছে। তোমরা সব মুখস্থ করতে হয় না। বিসিএস এর প্রিলি লিখিত যে ধরনের প্রশ্ন বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় বলো, যে চাকরির পরীক্ষাগুলোতে বলো, সর্বোচ্চ মৌলিক সংখ্যা আসছে এই পর্যন্ত 200 পর্যন্ত মুখস্থ করো। 200, 1 থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলোকে দেখে রাখো। তোমরা একটা জিনিস দেখে রাখো, আমি তোমাকে সহজ সহজ ভাষায় একটা কথা বলি, সেটা হচ্ছে পৃথিবীতে একটা জোড় মৌলিক সংখ্যা আছে, একটা, সেটা হচ্ছে 2। পৃথিবীতে একটা জোড় মৌলিক সংখ্যা আছে। পৃথিবীতে একটাই ক্রমিক মৌলিক সংখ্যা আছে, সেটা হচ্ছে 2 আর 3। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট, সেটা হচ্ছে 11। সবচেয়ে ছোট 2 অঙ্ক, সবচেয়ে বড় 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা হচ্ছে 97। 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা সবচেয়ে ছোটটা হচ্ছে 11, বড়টা হচ্ছে 97। 3 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা সবচেয়ে ছোটটা হচ্ছে 101, আর সবচেয়ে বড়টা হচ্ছে 997। এটা একটু মনে রাখো। তো 101, 103, 107 এগুলা দেখো, 101, 103, 107, 109, 113, 127, 131, 137 এগুলো সব মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা, এই সকল সংখ্যাগুলোকে অবজার্ভ করলে আমরা মৌলিক সংখ্যার একটা বেসিক জিনিস চিনে রাখতে পারি, সেটা হচ্ছে মৌলিক সংখ্যার শেষে কখনোই জোড় সংখ্যা থাকবে না, 2 ছাড়া কখনোই জোড় সংখ্যা থাকবে না। শেষে 2, 1, 1 থাকতে পারে, 3 থাকতে পারে, 7 থাকতে পারে, 9 থাকতে পারে। দেখো, এই মৌলিক সংখ্যার শেষে মানে এর এর বাইরে অন্য কিছু থাকবে না।
অন্য কোনো সংখ্যা থাকবে না। থাকতে পারে কি, 1 থাকতে পারে শেষে, 3 থাকতে পারে, এরপরে 7 থাকতে পারে, 9 থাকতে পারে। খেয়াল করে দেখো, 1, 3, 7, 9 এরা মৌলিক সংখ্যা একক স্থানীয় অঙ্কে থাকতে পারে। থাকলেই যে মৌলিক সংখ্যা হবে বিষয়টা তাও নয়, এরা ছাড়া অন্যগুলো হলে মৌলিক সংখ্যা হবে না, ওটা কনফার্ম। কিন্তু মৌলিক সংখ্যার শেষে অবশ্যই 1, 3, 7, 9 থাকতেই হবে, অন্য কোনো সংখ্যা থাকাই যাবে না। তাছাড়াও এরা থাকলেও অনেক সময় মৌলিক সংখ্যা হয় না। ওকে, ছোটখাটো কিছু তথ্য আমরা দেখলাম। তো মৌলিক সংখ্যা থেকে ছোটখাটো কিছু প্রশ্ন আসে। সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটা হচ্ছে 997। ওকে, চলো ছোটখাটো কিছু প্রশ্ন আসি, কিভাবে প্রশ্ন হয়। এখানে তো কিছু তথ্য দেওয়া আছে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 46, 1 থেকে 500 পর্যন্ত আছে 95, 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 168টি, 1 থেকে 5000 পর্যন্ত আছে 669, 1 থেকে 10,000 পর্যন্ত আছে 1229। এটা কিন্তু অনেকের এই তথ্যটা জানা ভালো। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হবে, তার যোগফল হচ্ছে 1060। এটা ইম্পর্টেন্ট তথ্য। 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো পাবা তার সমষ্টি হচ্ছে 1060। এটা ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে আসে। এখন আমরা মৌলিক সংখ্যা থেকে ছোটখাটো যে প্রশ্নগুলো বিভিন্ন সময় পরীক্ষাতে আসছে সেটা একটু দেখি। এই দেখো, এক একটা প্রশ্ন কত পরীক্ষাতে আসছে। তাকে দেখো, নিচের কোনটি মৌলিক সংখ্যা, কোনটা মৌলিক সংখ্যা হবে? 47, 87, 143 না 91? যাবে? বলতো 1 নম্বরের অ্যান্সার কত? এবারে কমেন্ট করবে। কেউ যদি কমেন্ট করতে চাও তাহলে নাম্বার দিয়ে কমেন্ট করবে। আমরা অবশ্যই জানি যে এটা হচ্ছে মৌলিক সংখ্যা, প্রথমটা 1 গ। কৃত্রিম সংখ্যা যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যার আরেক নাম হচ্ছে কৃত্রিম সংখ্যা। কৃত্রিম মানে কি, বানাইছে, আর একটা সংখ্যা দিয়ে বানাইছে, অন্য সংখ্যা দিয়ে ভাগ করে দেয়। নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটা মৌলিক সংখ্যা? 91, 87, 63, 59। এবার নিচের কোনটি মৌলিক সংখ্যা? এই মৌলিক সংখ্যা থেকে 51, 53, 55 না 49? অবশ্যই 53। ওকে, তাহলে এখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে তার প্রমাণ 10 থেকে 10 ও 30 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? এর মধ্যে পর্যন্ত। হ্যাঁ, এই কথাগুলো ইম্পর্টেন্ট। এই মৌলিক সংখ্যার অঙ্ক করতে গেলে এই কথাগুলো লাগবে। হতে অথবা থেকে, এরকম যদি থাকে হতে বা থেকে, তাহলে এটা সহ হিসাব করবে, সহ। যদি পর্যন্ত থাকে, পর্যন্ত, তাহলে সহ। আর যদি মধ্যে থাকে, মধ্যে, তাহলে এটা হচ্ছে বাদে, বাদে বা ছাড়া। বলতো দেখো, হতে অথবা থেকে যদি থাকে তাহলে সহ, পর্যন্ত থাকলে ওটা সহ, মধ্যে থাকলে শুধু বাদে বা ছাড়া হবে। এটা ইম্পর্টেন্ট তথ্য, এটা মাথায় রাখো। এটা জানা না থাকলে এই প্রশ্ন করতে যায় কট খেয়ে যাবে। ঠিক আছে? যেমন ধরো এই কোশ্চেনের দিকে তাকাও, এটা 10 ও 30 এর মধ্যে, 10 ও বাদ 30 ও বাদ, 10 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? আমরা জানি 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 30।
1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা জানি আছে 10টি। প্রথম 4টি বাদ, তাহলে কয়টা আছে? 10 ও 30 এর মধ্যবর্তী 4 4 2, তাহলে একটা 4 বাদ যাবে, তাহলে 6টা। 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? আমরা জানি 25টি। 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? আমরা জানি 10টি। 1 থেকে মানে 1 সহ, 30 পর্যন্ত মানে 30 সহ। এইটা ইম্পর্টেন্ট। এখন দেখো 7 এর অ্যান্সার কি? 7 এর অ্যান্সার কি হবে? সাতের অ্যান্সার কি? মানে মৌলিক সংখ্যার প্রশ্নগুলোর ভেরিয়েশনটা কি? দেখো কত ভিন্ন ভিন্ন ওয়েতে প্রশ্নগুলো হয়ে থাকে। 1 থেকে 31 পর্যন্ত, পর্যন্ত মানে কি? 31 সহ, এই পর্যন্ত মানে হচ্ছে সহ। তাহলে সঠিক উত্তর 11টি, কারণ আমরা জানি 1 থেকে 30 পর্যন্ত আছে 10টি, 4 4 2। হ্যাঁ, তাহলে 31 পর্যন্ত, তাহলে 31 সহ, ওটা ছাড়া না। কিন্তু পরীক্ষার হলে বা পরীক্ষাতে দেখবা তখন কট খেয়ে যাবে। যদি প্রশ্ন এভাবে হতো যে 1 থেকে 31 এর মধ্যে যদি বলতো, তাহলে অনেকেই 11 দিয়ে আসতো। অনেকেই 11 দিয়ে আসতো কেন? কারণ জানো যে 31 30 পর্যন্ত আছে 10টা, যদি 31 বলছে সে 11 হাঁকাও, তাহলে কট খেয়ে যাবে। 31 এর মধ্যে বললে 31 ছাড়া বলছে, 31 সহ না, তখন কিন্তু ভুল হয়ে যাবে। এবার দেখো 100 থেকে 110 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? অবশ্যই কত কত আছে জানো? 101, 101, 103, 107, 109, টোটাল 4টা আছে। এবার কোশ্চেনের মধ্যে ভেরিয়েশন দেখো। ভেরিয়েশনটা হচ্ছে 60 থেকে 80 মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? এই অন্তর বলতে যেটা বোঝায় অঙ্কের ভাষায়, সেটা হচ্ছে বিয়োগফল। অন্তর বলতে আমরা বুঝবো বিয়োগফল। হ্যাঁ, 60 থেকে 80 মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার বিয়োগফল কত? তো 60 থেকে বড় মৌলিক সংখ্যা কত? মধ্যবর্তী, এর মাঝখানে অবশ্যই 61, 169, 79, 79 আর 61 বিয়োগ করলে 58। সঠিক উত্তর 58। এটা 27তম বিসিএস এর প্রশ্ন। 27। তাহলে মোটামুটি মৌলিক সংখ্যা থেকে আমরা যে কোনো অবস্থাতেই মৌলিক সংখ্যার বিষয়গুলো যেন মাথায় থাকে, আমরা সব আলোচনা করতে পারবো না আজকে, কিছু জিনিস আমাকে ছাড়তে হবে। হ্যাঁ, তো কিছু কিছু সময় দেখো এই কোশ্চেন, এই পেজটার দিকে তাকাও। এই পেজটার দিকে যদি আমরা তাকাই, তাহলে এই কোশ্চেনটা একটু হলেও হালকা ডিফারেন্স আছে। যেমন এই কোশ্চেনের দিকে যদি আসি, যে 100 চেয়ে বড়, 100 চেয়ে বড় এবং 150 থেকে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? তোমাকে আমি শিখেছিলাম মনে হয়। যদি অ্যান্সার অপশনে 11 থাকতো, অনেকে কট খেয়ে যেত। দেখো, ঠিক না? 100 থেকে বড় এবং 150 থেকে ছোট মৌলিক সংখ্যা কয়টা আছে? 10টি। এটা আমরা জানি 10টা। এই কোশ্চেনটার দিকে তাকাও। 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা, এই থেকে মানে কি? সহ। এই 43 আছে, 47 আছে, 53 আছে, 59 আছে, কয়টা আর আছে নাকি? দেখো তো 11 নম্বরের অ্যান্সার কত হবে? অবশ্যই
43 থেকে মানে কি 43 সহ, 43 ধরতে হবে, 47 ধরতে হবে, 53 ধরতে হবে, হ্যাঁ, 59 ধরতে হবে, সব মৌলিক। তো সঠিক উত্তর 4। 26তম বিসিএস এর প্রশ্ন, আগে যদিও, কিন্তু রিসেন্ট মৌলিক সংখ্যা থেকেও প্রশ্ন যে হচ্ছে না এমন নয়। এবারে আমরা একটু সহজ গুলো দেখি। সহমৌলিক কি জিনিস? সহমৌলিক সংখ্যা হচ্ছে যদি সংখ্যাগুলির গসাগু সহমৌলিক। সহমৌলিক হওয়ার শর্ত হচ্ছে সংখ্যা গুলোর মধ্যে কোনো কমন উৎপাদক না থাকে। আর একটা আছে হচ্ছে অথবা যদি সংখ্যাগুলোর গসাগু এক হয়। সংখ্যাগুলোর মধ্যে কোনো কমন উৎপাদক না থাকে তাহলে সহমৌলিক সংখ্যা হবে। আর যদি সংখ্যাগুলোর গসাগু এক হয় তাহলে সহমৌলিক সংখ্যা হবে। সহমৌলিক সংখ্যা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গসাগু এক কখন হয়? উৎপাদক কমন না থাকলে তো গসাগু এক হয়। ঠিক আছে? অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে সহমৌলিক সংখ্যা মনে হয় শুধু দুটি সংখ্যা হয়। যেহেতু মৌলিক শব্দটা আছে, অনেকে মনে করে যে সহমৌলিক মানেও তো সেটা মৌলিক হতে হবে। বিষয়টা এমন নয়। সহমৌলিক মানেই মৌলিক হতে হবে, বিষয়টা এমন নয়। এটা উদাহরণ দিলাম। এক নাম্বার হচ্ছে 2টি কমন উৎপাদক নাই, অথবা যে কোনো মৌলিক সংখ্যা যে কোনো, এটা সহমৌলিক। এরপরে ধরো 3 এর সাথে 10, এটা সহমৌলিক সংখ্যা। এরপরে যদি 18 এর সাথে 25, সহমৌলিক সংখ্যা, এটা সহমৌলিক, এটা সহমৌলিক, এটা সহমৌলিক। তাহলে সহমৌলিক সংখ্যা কি কি হতে পারে? সবগুলো মৌলিক হতে পারে। একটা মৌলিক আর একটা যৌগিক সংখ্যা হতে পারে। দুটা যৌগিক সংখ্যাও পরস্পরের সহমৌলিক সংখ্যা হতে পারে। আমরা এই সংখ্যাগুলোর মধ্যে কমন ফ্যাক্টর পাবো না, তাহলে তো হয়ে গেল। এখন বলো the pair of co-prime numbers is to কোন সংখ্যা দ্বয় সহমৌলিক। সহমৌলিক মানে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। সঠিক উত্তর এ, কোনো কমন ফ্যাক্টর থাকবে না, সেটাকেই আমরা বলবো সহমৌলিক সংখ্যা। এরপরে একটা সহজ বিষয় নিয়ে আলোচনা করি। অনেক সময় আমরা পরীক্ষাতে পাই নিচের কোনটি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, এই টাইপের প্রশ্ন আসে। একটু খেয়াল করে দেখো, এই জোড়ের বর্ণ কয়টা? জোড় বর্ণ 3টা। বিজোড় বর্ণ কয়টা? সরি, এখানে 2টা আছে, এখানে 3টা আছে বর্ণ। তাহলে আমরা জোড় বলতে 2 ধরবো, বিজোড় বললে 3 ধরবো। এনাফ, অঙ্কই শেষ। আমরা সব সময় মনে রাখবো জোড় মানে 2, বিজোড় মানে 3। তো একটা সহজ তোমাকে ইনফরমেশন দেই, সেটা হচ্ছে x যদি যে কোনো পূর্ণ সংখ্যা হয়, x যদি কোনো পূর্ণ সংখ্যা হয় তবে 1 twice x always even, এটা হচ্ছে, এটা ইংরেজি হচ্ছে ইভেন, এটাকে ইংলিশে বলে অড। ইভেন অড। ইভেন মানে যোগ, অড মানে বিজোড়। x যদি কোনো পূর্ণ সংখ্যা হয় তবে twice x মানে যে কোনো সংখ্যাকে, সেটা জোড় হোক বিজোড় হোক, 2 দিয়ে গুণ করার সাথে অলওয়েজ অর
মাস্ট বি ইভেন, সব সময়ের জন্যই জোর হবে, ইভেন মানে জোর। আর যদি এমন হয় twice x plus 1 always or must be odd, ভালো করে খেয়াল করে দেখো আমি কি বললাম এই কথাটা। এখানে একটা ছোট্ট কথা বললাম, সেটা হচ্ছে যদি x যে কোনো একটা সংখ্যা হয়, এই x কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে সেই সংখ্যাটা যাই হোক সেটা জোর হয়ে যাবে। এই x কে 2 দিয়ে গুণ করে যদি 1 যোগ করে দেই তাহলে সংখ্যাটা অবশ্যই বিজোড় হবে। এটা একটা মনে রাখার বিষয়। চলো কিছু অঙ্ক করি। এই কোশ্চেনটা বেশ কিছু পরীক্ষাতে আসছে, ব্যাংকেও আসছে, বিভিন্ন সরকারি পরীক্ষাতেও আসছে, এনবিআর এ আসা প্রশ্ন হয়। এখানে এই যে অযুগ্ম, অযুগ্ম মানে বিজোড়, ইংলিশ হলো অড নাম্বার, যুগ্ম মানে জোড়, ইংলিশ হলো ইভেন নাম্বার। এটা একটু মনে রাখো। অনেক সময় আমি জোড় বিজোড় বলছি, পরীক্ষাতে যুগ্ম অযুগ্ম সংখ্যা শব্দটা আসছে, তখন তোমার কাছে মনে হবে যে যুগ্ম অযুগ্ম তো জীবনে শুনলাম না, হুট করে পরীক্ষার মধ্যে দিল যে মাস্টাররা কি পড়ে সব ভুয়া। একটু খেয়াল করো, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসছে, তাহলে কি করতে হবে? প্রশ্ন কি বলছে ভালো করে শুনো। যদি এন ও পি দুটি অযুগ্ম, দুটাই বিজোড়, তাহলে আমরা এন এর মান 3 ধরবো, বিজোড় মানে 3, এটাও 3, আমরা ধরে মান ধরে নিয়েছি। আমরা এত হিসাব করতে যাবো, অঙ্ক করতে যাবো। এটা হচ্ছে এন মানে 3, পি মানে 3, কারণ তিনটাই বিজোড়। আমার প্রশ্নে কি জিজ্ঞেস করছে? প্রশ্ন বলছে অবশ্যই মাস্ট, মাস্ট বি কি হবে? জোর চাই, জোর, মাস্ট বি জোর চাই। তাহলে আসলে মান বসাও, 3 গুণন 3 যোগ 2, 3 যোগ 3 সমান 6, এটা তো নিশ্চিত 11। এটা এটা 3 যোগ 3 যোগ 1 সমান 7, এটা 3 গুণন 3 সমান 9। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ট্রোজেন। বলতো এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার কর, কে কে পাবে? অগ্রণী ব্যাংক সিভিল অফিসার 2008 সালের প্রশ্ন। দ্রুত বলো, দ্রুত। কমেন্টে, কমেন্টে কমেন্ট বলো, কমেন্টে কমেন্টে কমেন্ট কি হবে? ঘুমায় অ্যান্সার করো, অ্যান্সার করো। उसने मुझे छुआ भी नहीं, ऐसा वैसा कुछ हुआ भी नहीं। ওকে, একটু খেয়াল করে দেখো, এটাকে বলছে 2, এটা হচ্ছে 2, আমরা ধরে নিলাম কারণ এটা যুগ্ম সংখ্যা, জোড় সংখ্যা। আমাদের প্রশ্নে বলছে অবশ্যই বিজোড় হবে, অবশ্যই যদি বিজোড় বানাতে চাও, বিজোড় করতে হবে, বিজোড়। তো দেখো 2 গুণন 2 যোগ 1 সমান 5, এটা আছে। বাকিগুলা এটা হচ্ছে কি আছে দিবা, ওই তোমাদের জসিম ভাইকে বলবে, তাহলে এসে জসিম ভাইকে বললেই হবে।
x এর মান একটি বিজোড় সংখ্যা। দেখো x একটা বিজোড়, কোনটির মান জোড় হবে? বিজোড় বলতে 3। অ্যানসার কি হবে বলো? চাইছে কি জোড়? এর অ্যানসার কি হবে দ্রুত বলো। কে বলছে ক? চাইছে তো জোর কোনটা হবে? জোর চেয়েছে, জোর 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 জোর, যার মূলটা জোর জোর জোর। আচ্ছা, তাহলে 2 into 3 plus 1 into 8, এটা জোর, বাকিগুলো জোর হবে না। দেখো তাহলে x ও y দুটি জোড় সংখ্যা, তাহলে স্যার কোনটি অবশ্যই বিজোড় হবে? এটা জোড় মানে 2, জোড় মানে 2, চাইছে বিজোড় হবে। 2 2 2, বিজোড় চেয়েছে। হ্যাঁ, একজন লিখছে 5, সমস্যা নেই, ভুলে হয়েছে বুঝছি। 8 কে 2 দিয়ে গুণ, 4 কে 2 দিয়ে গুণ করলে ওইটা অপশন পেয়েছে। আচ্ছা, এটা পারবে আসলে। এবারে আমরা একটু এই টাইপের প্রশ্নে আসি। দেখো এটা হচ্ছে ক্রমিক পূর্ণ সংখ্যা সম্পর্কিত সমস্যা। ক্রমিক পূর্ণ সংখ্যা, এই অঙ্কগুলোর কিন্তু স্পেসিফিক কোনো ইয়ে নাই, স্পেসিফিক কোনো অধ্যায় নেই। হ্যাঁ, আজকে ভাবি সব নাকি? আচ্ছা, তাহলে এখান থেকে এটা কিন্তু বাস্তব সংখ্যার মধ্যেই পড়ে যায়। তাহলে ক্রমিক পূর্ণ সংখ্যা সম্পর্কিত সমস্যায় আমরা কি কি আসতে পারে? তিনটি ক্রমিক সংখ্যার যোগফল, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123, ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত? তুমি এটা ট্রেডিশনাল ওয়েতে করতে যাও কতক্ষণ লাগে? দেখো ট্রেডিশনাল, কিন্তু ট্রেডিশনাল হাত দেয় তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কি করবে? নরমাল কেস হচ্ছে সবাই যেটা জানে সেটা x, পরেরটা হচ্ছে x plus 1, এরপরটা x plus 2, যোগ করলে হবে 5x plus 3 equal 123। এরপরে 5x দিয়ে দেখো 120 হয়, তাহলে x এর মান 40। এই x এর মান এটা যদি 40 হয়, তাহলে আমরা হিসাব করে দেখলাম এটার মান 40, এটার মান 41, এটার মান 42। দেন আমাকে বের করতে বললো কি ক্ষুদ্রতম সংখ্যা দেবে। ক্ষুদ্রতম সংখ্যা দেবে মানে হচ্ছে এই দুটোর গুণফল কি হবে? এদেরকে গুণ করলে হবে 1640। এটা অ্যান্সার আছে। এইটা হচ্ছে এই অঙ্কটা ট্র্যাডিশনাল মেথড, এটা হচ্ছে এই অঙ্কের ট্র্যাডিশনাল মেথড। বাট আমি যদি তোমাকে স্মার্টলি একটু বলি যে এই অঙ্কটা কত ইজিলি করা যায় সেটা একটু আইডিয়া দিই। এটা হচ্ছে তিনটি সংখ্যা সমষ্টি, 1 2 3, তিনটা সংখ্যার সমষ্টি যদি 123 হয়, আমি যদি 3 দিয়ে ভাগ করি দেখো 41 হবে। এটা হচ্ছে গড় সংখ্যা, গড়। আর গড় কোথায় থাকে? আমরা জানি মাঝে থাকে, মাঝে। ধরে নাও এইটা এইটা এটা তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যার মাঝখানেরটা হচ্ছে 41, এটা 41।
তো যদি এটা 41 হয় তাহলে ক্রমিক যেহেতু এর আগেরটা হচ্ছিল 40, এর পরেরটা হচ্ছে 42। আমাকে বলছে এই দুটার গুণফল কত, তাহলে এই দুটার গুণফল হচ্ছে 1640। আমরা এই কাজটা করতে পারি, এটা ট্রেডিশনাল। আর তুমি বা আমি যদি এই এই হিসাবটা মুখে মুখে করতে পারবো, নো পেন নো পেপারে খেলা হবে, যে ভাগ দিলেই মাঝখানের সংখ্যা পাবো, মাঝখানটার আগে পিছিয়ে তিনটা সংখ্যা তো এক এক করে বারবার কমবে, হয়ে যাবে। থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল না, ভালো লাগছে। এটাই ট্রিক্স। ব্যাংক ম্যাথের ক্ষেত্রে এরা আরো অনেক স্ট্রং কাজে লাগে এই কনসেপ্টগুলো। পরের সংখ্যাটা কি হবে দেখো, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল, তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 6। সংখ্যা যদি গুণফল বল, আচ্ছা যোগফল 6 হলে তিনটা যোগফল 3 দিয়ে ভাগ দিলাম 2, এটা কি দুইটা কি গড়, 2 থাকবে কোথায়, মাঝখানে। 2 যদি মাঝখানে থাকে, এর আগেরটা 1, এর পরেরটা 3, এই তিনটার গুণফল চাইছে কত, 6, এটা অ্যানসার। আচ্ছা সহজ সহজ অঙ্ক, হ্যাঁ দেখো, পরপর পরপর মানে কি 5টি পূর্ণ সংখ্যার যোগফল এটা। তো তুমি যদি এই অঙ্কটা ট্রেডিশনালি প্রথম দুটি সংখ্যার যোগফল চাইছে, কেউ যদি আমরা ট্রেডিশনালি করো, ট্রেডিশনাল ইউশাল শেষ। ট্রেডিশনাল বলতে 5টি পরপর, পরপর মানে ক্রমিক, ইংলিশ হচ্ছে কনজিকিউটিভ। x x plus 1 x plus 2 আননোন যদি যেহেতু আমরা ধরে নিচ্ছি, হ্যাঁ এই সবগুলো যোগ করলে 5x, 5x প্লাস 1 থেকে 4 পর্যন্ত যোগ করলে 10 সমান 105। এখান থেকে মান বের করে সেই মানটা আবার x আর y এর মান বসায় সেই দুটার গুণফল বের করা তোমার আর আমার জন্য একটু হলো ভেজালের কাজ। বাট আমরা যদি চাই তাহলে এই টাইপের অঙ্কগুলোকে কত স্মার্টলি সমাধান করা যায়। তাহলে 105 কে 5 দিয়ে ভাগ করলে মাঝখানের সংখ্যাটা, এটা হচ্ছে গড়। গড় কোথায় থাকে, পাঁচটা সংখ্যা যেহেতু, সংখ্যা যেহেতু 5টি, তাহলে গড় কোথায় আছে, এখানে আছে, এইটা হচ্ছে গড় 21। তাহলে একটু খেয়াল করে দেখো, একটু অবজার্ভ করে দেখো, তাহলে তোমরা কি চিন্তা করবে। যদি 21 হয়, ঠিক আগেরটা ছিল 20, তার আগেরটা ছিল 19, এরপরেরটা হচ্ছে 22, এরপরেরটা হচ্ছে 23। এখন আমি 5টা সংখ্যা পাওয়ার পর, আমি 5টা সংখ্যা পাইলাম, এই 5টা সংখ্যা পাওয়ার পরে আমাকে যে প্রশ্নই করুক, যাই বলুক, এখানে বলছে যে প্রথম দুটি সংখ্যার যোগফল চাইছে। এখন প্রথম দুটি সংখ্যার যোগফল না আছে, প্রথম দুটি সংখ্যার গুণফল চাইতে পারে, শেষ দুটি সংখ্যার যোগফল চাইতে পারে, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার যোগফল চাইতে পারে, বহুত খেলা খেলতে পারে। যত কথাই হোক, সংখ্যা যদি আমি বের করে ফেলতে পারি, হিসাব করতে ঘন্টা। এই দুটাকে যোগফল চাইছে, এই দুটো যোগফল, এই দুটো সমষ্টি কত হবে, কত হবে, ভুল হলো নাকি, না বুঝে না। মজা না, দেখো যারা এটা চিন্তা করবে তার খাতা কলম সময় তিনটা লাগবে, যে এটা চিন্তা করবে এটা মুখোমুখি হবে। বিশ্বাস করো এই অঙ্কটা তুমি নো পেপার নো পেন স্টাইলে করতে হবে। যদি এই সেন্সটা একবার মাথায় খেলে, তাও ছোটখাটো পরীক্ষার প্রশ্ন না, এটা ব্যাংকের প্রশ্ন। দারুণ, এ দুষ্টু ছেলে দারুণ। কি সুন্দর রিটেন, দেখেই মনে হচ্ছে ভালো লাগতেছে। 5টা সংখ্যার সমষ্টি, এটা সমান 5, x এর মান বের করবে, মান বসায় তারপর যোগ করবে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এখন মনে মনে ভাবছো এবার কই যাবে, এবার তো জোর সংখ্যা নাই। 4টি ক্রমিক সংখ্যার যোগফল 10, সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তোমরা তো এটা ছোট বাচ্চারাও জানে যে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যা যোগফল 10। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 সমান 10। ছোটটা কত, ওরা হাতির ডিম ঘোড়া আন্ডা। আচ্ছা
এখানে বলছে 6টি ক্রমিক সংখ্যার যোগফল একটা বৃহত্তম সংখ্যা দেখো 6টা তাহলে দেখো 6টি ক্রমিক সংখ্যার যোগফল 33 বৃহত্তম সংখ্যাটি কত? 6টা কিন্তু ক্রমিক সংখ্যা, 6টা কিন্তু ক্রমিক সংখ্যা। হ্যাঁ, থ্যাংক ইউ। ছয়টি ক্রমিক সংখ্যার যোগফল 33। সংখ্যা কিন্তু ক্রমিক, মাথায় রাখো। তুমি যদি এইটার চিন্তা করো তাও হয়। নোটি আমি এখানে একটা ট্রিক্স কি দেখাবো, মজা আছে কিন্তু। যদি সংখ্যাটা ক্রমিক হয় দেখো, জোর সংখ্যক বা বিজোড় না, আগের গুলো তো বিজোড় সংখ্যক ছিল, এই জন্য মাঝখানে ছিল। দেখো দেখো জোর সংখ্যক হয় 1 2 3 4, তখন মনে পড়ে এই চারটা সংখ্যার গড় কোথায় থাকবে? এই চারটা সংখ্যার গড় থাকবে ঠিক মাঝখানে। গড় এইখানে থাকবে, এইখানে গড় কি হবে দেখো, এই জায়গাটা, এটা এমন একটি সংখ্যা 1 2 3 4 যোগফল হবে 10, 4 দিয়ে ভাগ করে দেখো হবে আড়াই। এই আড়াই সংখ্যাটা হবে এখানে। তাহলে এর পরেরটা হাফ বেশি হয়, পরেরটা হাফ কম হয়। এরপর দেখ, এর পরেরটা হাফ বেশি, পরেরটা হাফ কম। যদি এমন হতো 1 2 3 4 5 6, যোগফল কত জানো? 21। 1 2 3 4 5 6, 6টা সংখ্যা যোগ করে দেখো 15 আর 6 21। 21 কে 6 দিয়ে ভাগ করে দেখো কত আসে? 3.5। 3.5 কোথায়? এই যে এখানে 3.5। দেখো এর পরেরটা হচ্ছে হাফ বেশি, এর পরেরটা হচ্ছে হাফ কম। তোমাকে কি বললো এই কোশ্চেন? 6টি ক্রমিক সংখ্যার যোগফল 33। তাহলে তুমি যখন 33 কে 6 দিয়ে ভাগ করবে তখন 5.5 হয়। 6টা তো 1 2 3 4 5 6, তাহলে এই জায়গাটাতে, এই জায়গাটা হচ্ছে 5.5। এর পরেরটা এক বেশি, হাফ বেশি, এর পরেরটা হাফ কম। এবার ক্রমিক সংখ্যা তো, এটা হচ্ছে 5, এটা 4, এটা 3, এটা 6, এটা 7, এটা 8। প্রশ্ন বলছে এর সবচেয়ে বড় সংখ্যাটা কত? সবচেয়ে বড় সংখ্যা যে 8। সোজা আছে না? বলো বুঝলা? বুঝলা? মানে এই কথাটা বুঝলে কিনা, যে যদি ক্রমিক সংখ্যা, ক্রমিক যদি ক্রমিক হয় তাহলে এইভাবে হবে। জোড় সংখ্যক ক্রমিক, ক্রমিক কিন্তু জোড় সংখ্যক, জোড় সংখ্যক। এটা কিন্তু বইয়ে থাকার জিনিস না, আমি যে তথ্যটা দিছি এটা বইয়ে থাকার জিনিস না। চাইছে কি বৃহত্তম সংখ্যাতে বড়টা চাইছে, এই সংখ্যা, এই সংখ্যার মধ্যে বড় কোনটা? এটা না, সংখ্যা তো 3 4 5 6 7 8, যোগ করে দেখো 33 হবে মাস্ট। তিনটি ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি 12। জোড় সংখ্যা, হ্যাঁ, 1 2 3, এটা কি গড়? তিনটি ক্রমিক জোড়, তিনটি ক্রমিক জোড় সংখ্যার যোগফল কত? জোড় সংখ্যা দুটির গুণফল কত?
এটা যদি 4 হয় তাহলে এটা 2 এটা 6, এটা 2 এটা 4 এটা 6 কেমন হলো? এটাকে ভাগ দিলাম 12 কে 3 দিয়ে ভাগ দিলাম 4 হলো। এই 4 এর আগেরটা 2 কম পরেরটা 2 বেশি, কারণটা কি? এটা জোড় সংখ্যা, জোড়। এখন কথা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটার গুণফল কত? এই সংখ্যাটার গুণফল কত হবে? প্রচুর প্রচুর। থ্যাংক ইউ। তাহলে এইগুলাই হচ্ছে ট্রিক্স দেখানোর অঙ্ক বা ট্রিক্স বোঝা যায়। হ্যাঁ, এর পরে কি আছে? মানে অঙ্ক ছাড়তে মনে চায় না। তোমাদেরকে এর আগে একদিনে 2টা ক্লাস করাতে, 3টে সম্ভব? আমি পারতাম না। 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 15। এই যে 15টা হচ্ছে বিজোড় সংখ্যা, 3 দিয়ে ভাগ করো 5, 1 2 3, তাহলে অবশ্যই এটা 5, এটা 3, এটা 7। যেহেতু সংখ্যাটি কত? আচ্ছা 7। 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 15, 3 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে এটা হলো গড় সংখ্যা। এটা বিজোড় হলে আর আগেরটা 3, আগেরটা পরেরটা হচ্ছে 7, 2 2 করে কম বেশি। অঙ্কই শেষ। 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল দেওয়া আছে স্যার। সংখ্যা তুমি যোগফল করো, তোমার একটা মেসেজ দেয়, মজার জিনিস দেয়। এই একটা জিনিস দেখলে তোমার কয়েকটা অঙ্ক হয়ে যাবে। 1 গুণন 2 গুণন 3 সমান 6, 2 গুণন 3 গুণন 4 সমান 24, 3 গুণন 4 গুণন 5 সমান 60, 4 গুণন 5 গুণন 6 গুণন কত? 120, 5 গুণন 6 গুণন 7 210, 6 গুণন 7 গুণন 8 কত হয়? 336। 27টা 56, 56কে 6 দিয়ে 27, 7 8 56কে 6 দিয়ে 6 336। তোমরা শুধু এইটা একটু মনে রাখো, এটা এমন একটা জিনিস, হ্যাঁ, এটা এমন একটা জিনিস দেখাইলাম এখানে। এই যে এই অঙ্কদের পরীক্ষাতে এই কোশ্চেন 3টা যে ঘর হামেশা প্রশ্ন পরীক্ষাতে কতবার যে আসছে, ইম্পর্টেন্ট 3টা। কেন? এটা অনেক ইম্পর্টেন্ট জায়গা, অনেকবার পরীক্ষাতে আসছে। সেটা হচ্ছে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 60, 3টির যোগফল কত? তাহলে 60 যখন হবে তখন এটার যোগফল কত হয়? 7 5 12, এটা আছে। যখন 120 হবে তখন 4 5 6, যখন 121 210 হবে তখন 5 6 7। এটা একটু মাথায় রাখো, তাহলেই হবে। আর যদি কেউ আমরা রিটার্ন করতে চাও, মনে করো রিটার্ন করতে চাইলে কাজে দেওয়া ধরা কোনো উপায় নেই। এটা সোজা, এটা আইডিয়াতে আসা প্রশ্ন যেন 3টি ভিন্ন পূর্ণ সংখ্যার গুণফল। পৃথিবীতে 6 গুণফল হবে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে, তাছাড়া কোনো উপায় নেই। সংখ্যা তো সমষ্টির দ্বিগুণ, সমষ্টি এই দ্বিগুণ চাইছে, সমষ্টির দ্বিগুণ। হ্যাঁ, যোগ করে দ্বিগুণ বের করতে হবে। এই দেখো কিছুক্ষণ আগে বললাম যে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল, গুণফল যখন 4 তখন কত ছিল? 5 6 7, 5 6 7 গুণ করলে হবে 210।
ছোট দুটি সংখ্যার যোগফল কত? এই সংখ্যা দুটোর যোগফল চাইছে, মনে হয় 11। হ্যাঁ, জানা থাকলে ভালো। এটা কি ডাচ বাংলা ব্যাংকের প্রশ্ন, এটা সোজা আছে। আল্লাহ ভরসা। পরেরটা দেখো, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120। তাহলে কি 4, 5, 6, 120 সংখ্যা তিনটি সমষ্টি 4 যোগ 5 যোগ 6 সমান 15। কিন্তু কেউ যদি কোনোভাবে আমরা ট্রেডিশনাল করতে যায়, তার অঙ্ক হয়েছে, নাম্বার পাওয়া হয়েছে। কি কি জিজ্ঞেস করতে পারে? সংখ্যা তিনটি যোগফল কত? অবশ্যই পারবে আশা করি। হ্যাঁ, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 210, সংখ্যা তিনটির যোগফল কত হবে? তাহলে এটা কি আসলে এখন আমরা এই যত তত সম্পর্কিত প্রশ্ন যখন দেখব, তখন আমরা অবশ্যই জানি যে যত প্লাস তত 2 দিয়ে ভাগ, নির্ণয় সংখ্যা নাকি সংখ্যা আছে, যততে যা থাকবে তততে যা থাকবে যোগ করে 2 দিয়ে ভাগ দেবে। একটি সংখ্যা 650 হতে যত বড়, 820 থেকে কত ছোট, তাহলে 650 যোগ 820 ডিভাইডেড বাই 2 কত হবে? 1470 নাকি? অর্ধেক কত? 735 গুণ আছে নাকি? তাহলে যত তত থেকে যা আসবে তোমরা সবাই পারবে আশা করি। এবারে বর্গের পার্থক্য সম্পর্কিত সমস্যা। এখানে তোমার চরম জিনিস দেখায় যে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য এত, সংখ্যা দুটি কত। এটা কিন্তু রিটেনে গেলে মোটামুটি ভালো হিসাব আছে, কিন্তু যদি এমসিকিউ হয় তবে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা করে ফেলতে পারি। তো বর্গের পার্থক্য সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবো সেটা খেয়াল করে দেবো। যদি এমন হয়, যদি একটা সংখ্যা 4, একটা সংখ্যা 5, 5-এর বর্গ আর 4-এর বর্গের পার্থক্য, হ্যাঁ, 4-এর বর্গ আর 5-এর বর্গ, তো সূত্র ফেলো। তুমি দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলে, অথবা মান নিয়ে। তো যদি মান নিয়ে করো তাহলে দেখো এটা সূত্র a প্লাস b a মাইনাস b। খেয়াল করে দেখো এই এর পার্থক্য কি দাঁড়ালো, দুইটি ক্রমিক সংখ্যার পার্থক্য কি দাঁড়াচ্ছে? 5 আর যোগ 4 গুণ 1 সমান 9। তাইলে এই দেখো এই 9 কিন্তু এই দুটো সংখ্যার সমষ্টির সমান। এই 9 হচ্ছে 5 আর 4 এর সমষ্টির সমান। আবার দেখো, যেমন ধরো যে 6 এর বর্গ থেকে 5 এর বর্গ বাদ দিলে a প্লাস b ইনটু a মাইনাস b। এইটা দেখো, এইটা হচ্ছে 11 গুণন 1 মানে 11, যা কিনা এই দুটো সংখ্যার সমষ্টির সমান। তাইলে আমরা কি করতে পারি? সবসময় মনে রাখবো যে পরপর দুটি ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য এটা, বর্গের পার্থক্যটা দেওয়া আছে, সংখ্যা দুটি কত,
তোমার আর আমার টার্গেট একটাই থাকবে, কোন দুটা সংখ্যা যোগ করলে 69 হবে সেটা आंसर। দেখো তো এই দুটা সংখ্যা যোগ করলে কত হয়? 34 প্লাস 35 69 হয় হয়। তাহলে এটাই आंसर, কারণ এদের বর্গের পার্থক্য এটাই হবে। প্রমাণ কি দেখো, কিভাবে দেখো, এই 35 এর বর্গ থেকে 34 এর বর্গ বাদ দেবে। তুমি যদি ট্রেডিশনাল ক্যালকুলেশন করতে চাও, তোমার কিন্তু খবর আছে, এই 35 এর বর্গ করবে আর 34 এর বর্গ করবে, কিন্তু তোমার মুখস্থ নাই আছে। 34 এর বর্গ 35 এর বর্গ যেহেতু তোমার মুখস্থ নাই, তুমি এই কাজটা করো, a প্লাস বি a মাইনাস বি। তাহলে দেখো 69 ইনটু 1, তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়াইলো, এই 69 টা কিন্তু 35 আর 34 এর সমষ্টির সমান। কত ইজি কনসেপ্ট, কত একটা ইজি কনসেপ্ট, যে আমরা এইভাবে এই মানগুলো বের করে দেব কয়েক সেকেন্ডের মধ্যে। দেখো, আর যদি কেউ মনে করেন আমি ট্রেডিশনালি করবো, দেখো একটি সংখ্যা x ধরবো আর একটা x প্লাস 1 ধরবো, তাহলে এর বর্গ থেকে এর বর্গ যখন বাদ দিব, তখন তো এই হিসাবটা আসতে হবে, এসে দেখলে x এর মান পাবে, x প্লাস 1 এর মানও পেয়ে যাবে। মজার জিনিস দেখো কত ইজিলি অঙ্ক করা যায়। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে, এটা বর্গের পার্থক্য হচ্ছে 169। বড় সংখ্যাটি কত, এইটারে এটারে এমন ভাগে ভাগ করবা যে বড় হলে 100, ছোট হলে 199, যোগ করলে বের হয় না। তাহলে এটা आंसर, এটা না, এটা ছোটটা। যদি প্রশ্ন বলতো ছোটটা কোনটা, তাহলে এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা। পাটিগণিত সোজা আছে, তামসা আছে তো, আমি একটু বীজগণিতের কাঁচা, কিন্তু আমার সাথে বীজগণিতের অসমতার সূত্র প্রভাব আর মান নির্ণয়ের ক্লাস করলে তুমি শেষ। আমার সাথে যদি কেউ আমার শীটে আর কি যদি মান নির্ণয়ের ক্লাস করে, তোমার ভালো লাগবে। দেখো, দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর 47। কোনটা অ্যান্সার বলো? সময় দিব, দিব না দিলে দিলাম, না দিলে না, বলে অ্যান্সার কোনটা, দ্রুত অ্যান্সার করো, দ্রুত। আজকে কি ঘুরে ঘুরে ডেট আছে কি ভাই? আমি যে মাঝে মাঝে ঘুরতে যাই, এই তো পারছো, গুড। তাহলে আমাদের কাজ কি হবে, ভৌগোলিক ক্লাসের কাজ কি হবে, প্লিজ অ্যালাউ। জালাল না, জালাল না, মালাই, জাভেদ, জালাল, জালাল, সবাই নাটদাওয়াজ, অভিযোগী। কোনটা বলো, এটা না এটা? ও এদেরকে জ্যাম में খালি খাড়া নিয়ে যায়।
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47, বর্গের অন্তর 47, বর্গের অন্তর 47। তাহলে আশা করি এই টাইপের কোনো অঙ্ক আসলে পারবা। এবারে আসো আরেকটা নিয়মে, সেটা হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয় সম্পর্কিত সমস্যা। ভাজক, তো চলো একটু ভাজক সংখ্যা নির্ণয় করি। তো ভাজক সংখ্যা নির্ণয় করতে গেলে যেটা মনে করতে হবে সেটা হচ্ছে এই ফর্মেটে লিখতে হবে। n যদি একটা স্বাভাবিক সংখ্যা হয়, n a টু দি পাওয়ার p ইনটু b টু দি পাওয়ার q c টু দি পাওয়ার r চলবে, হ্যাঁ, এই ফর্মেটে a টু দি পাওয়ার p ইনটু b টু দি পাওয়ার q ইনটু c টু দি পাওয়ার r। তাহলে এই ফর্মেটে আমাদের রাখতে হবে, যেখানে যেখানে a b c মৌলিক সংখ্যা, যেখানে a b c মৌলিক সংখ্যা। তাহলে ভাজক সংখ্যা বের করার সূত্রটা কি হবে? ভাজক সংখ্যাটা যেটা হবে সেটা হচ্ছে এই যে পাওয়ার আছে প্রত্যেকটার সাথে এক যোগ, প্রত্যেকটার সাথে এক যোগ, প্রত্যেকটার সাথে এক যোগ, এইভাবে চলবে। এটাই হচ্ছে ভাজক সংখ্যা। এইগুলা বুঝি না, না এটা পাওয়ার, পাওয়ার এটা তো পাওয়ার। আর এবিসি হচ্ছে বেস, এটা হচ্ছে বেস। আগে বলে আমি একটু বললেই হবে। ধরো একটা সংখ্যা আছে, ধরো 24, ধরলে এটা সংখ্যা 24, 24 না 12ই ধরো, 12। এই 12টাকে এভাবে লেখা যায় না, 3 4 12। এটাকে এভাবে লেখা যায় না 3 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2। তো এখানে কি অবজার্ভটা দেখো, সেটা হচ্ছে 3 আর 2 মৌলিক সংখ্যা হচ্ছে, দেখো 3 ও মৌলিক সংখ্যা, 2 ও মৌলিক সংখ্যা। তাহলে ভাজক সংখ্যা কি হবে? ভাজক ভাজক সংখ্যা হচ্ছে এই যে পাওয়ার যে আছে, পাওয়ার 1 এর সাথে 1 যোগ, কিন্তু এই পাওয়ারের সাথে 2 এর সাথে 1 যোগ, 2 গুণন 3 সমান 6। তাহলে আমরা বলতে পারি এই 12 এর ভাজক সংখ্যা আছে 6টা। আর তুই বলে এরা কারা, এরা কারা, যেমন আমি তোমাকে বলি 12 ভাজক, 12 কে কি কি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 12 দিয়ে যায়। এক দিয়েও, একও হচ্ছে 12 ভাজক, 2 ভাজক, 3 ভাজক, 4 ভাজক, 6 ভাজক, 12 ভাজক, প্রত্যেকটাই ভাজক সংখ্যা, এরা সবাই ভাজক। এই সমস্যা কার কি ভাবি? চোখে পানি শুকিয়ে যাচ্ছে, চশমা তো হাই আমারও মনে হচ্ছে বুঝতে পারবো। আমি তো কম্পিউটার কাজ করে ইউজ করি না। उसने मुझे छुआ भी नहीं। শুনো, এত বলো 24 ভাজক করা, 24 কি কি ভাবে লিখবে?
4 6 24, এটা 2 স্কয়ার, 2 ইনটু 3, এই দুটো মিলে 2 কিউব, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1। তাহলে ভাজক সংখ্যা কিভাবে বের করবা? এই পাওয়ারের সাথে এক যোগ, এই পাওয়ারের সাথেও এক যোগ, 4 গুণন 2 সমান 8, 8টি। এবার বুঝছো ভাজক সংখ্যা কিভাবে বের করবে? বুঝছো? ধরো 72 এর ভাজক কয়টা? Look, তাহলে 72, 8, 9, 72, আর হলো 2 কিউব, 9 হচ্ছে 3 স্কয়ার, তাহলে 2 আর 3 দেখো মৌলিক সংখ্যা, নিচে বেস বেস, বেস সবসময় মৌলিক সংখ্যা হবে। আর পাওয়ারে যা হয় হোক, পাওয়ারে কি হবে হোক, কি ভাগশেষ এ সম্পর্কিত, এটা নিয়ম। একজন বলছে যে এটা কেমনে হলো, এটা নিয়ম। নিয়মটা হচ্ছে পাওয়ারের সাথে এক যোগ করে গুণ করতে হয়, পাওয়ারের সাথে এক যোগ করে গুণ। ওরা তো সূত্র দেখালাম, এই পাওয়ারের সাথে এক যোগ করবা, এটা পাওয়ারের সাথে এক যোগ করবে, করে করে কুসকুস করে মেরে দেবেন। এটা হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয়ের কৌশল। তো চলো একটা অঙ্ক করো। বলো তো 540 এর ভাজক কয়টা আছে? ভ্যাস করে বের করো তো কয়টা আছে। হুম, বলে ফেলো, ঘেচাং করে বলে ফেলো, ঘেচাং করে। দেখো 540, তাহলে কি করবা? এই দেখো 54 গুণন 10, এই 6 9 54, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 বর্গ, 2 গুণন 5। তাইলে এই দুই মিলে 2 এর বর্গ, এই 3 আর 3 স্কয়ার মিলে 3 এর ঘন, এই 5 এর পাওয়ার 1। তাহলে ভাজক হচ্ছে পাওয়ারের সাথে এক যোগ, পাওয়ারের সাথে এক যোগ, পাওয়ারের সাথে এক যোগ। পাওয়ার নাই মানে তো পাওয়ার 1 আছে, হ্যাঁ। হুম, দেখো মজা আছে, পাওয়ারের সাথে এক যোগ করে, 3 গুণন 4 গুণন 2 সমান 24। उसने मुझे छुआ भी नहीं, ऐसा वैसा कुछ हुआ भी नहीं। এইবার মজার জিনিস দেখো, এবার একটু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে খেলাধুলা। আচ্ছা বলো, বাস্তব সংখ্যার মধ্যে যে এগুলা আছে, এটা তো পরীক্ষাতে দেয়, এগুলা কি সিলেবাসে আছে? কিন্তু পরীক্ষাতে টুকটুক করে দিয়ে বসে সারা বেলা। দেখো কোন বিসিএসে দিছে এটা, 37তম বিসিএসে দিছে, দিছে যে সোনারা যে দিছে,
তা সিলেবাসে বলছে যে বাস্তব সংখ্যার মধ্যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে। মানে আমি এই শীটে যা যা নিছি আর কি, যা যা নিছি না সবগুলাই বাস্তব সংখ্যার রিলেটেড অঙ্ক। তাহলে চলো একটু দেখি। হ্যাঁ, প্রশ্ন বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দ্বারা স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটো যোগফল 12 হলে সংখ্যাটি কত? খেয়াল করে দেখো, এখানে দুটো সংখ্যা, স্থান বিনিময় করলে 54 বাড়বে। শর্ত দুইটা দেখো। শর্ত, প্রথম শর্ত হচ্ছে এত বাড়বে, আরেকটা শর্ত হচ্ছে যোগফল 12। এই দুটো শর্ত প্রশ্নে হচ্ছে। তাহলে আমরা এখন অপশন টেস্ট এই 2 নাম্বার শর্ত দেখো, 5 আর 7 যোগ করলে 12, 7 আর 5 12, 3 আর 9 12, 9 আর 3 12, সবাই 12। এখন কথা বলছে স্থান বিনিময় করলে বাড়বে, স্থান বিনিময় করলেই বাড়বে। স্থান বিনিময় করে যদি বাড়তে হয়, হ্যাঁ, মেসেজ শুনো, স্থান বিনিময় করে বাড়ে কখন, বাড়ে কখন, কমে, ভালো করে দেখো। স্থান বিনিময় করলে একক স্থানে অঙ্ক দেওয়া, একক স্থানীয় অঙ্ক বড় হলে বাড়বে, একক স্থানীয় অঙ্ক ছোট হলে কমবে। কেমনে কমবে? কি কর সাউন্ড নাই, এসব কি কথা কথা কইলে বন্ধু? ভাই হলো না, এটা 57 উল্টে দিলে বাড়বে, এটা 75 উল্টে দিলে কি বাড়বে? এটা বাড়বে না, এটা বাড়বে, বাড়বে না। তাহলে খ আর ঘ অটো বাদ। কি কি প্রশ্ন করে বুঝি না। দুইটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা স্থান বিনিময় করলে 54 বাড়বে। বলো, এটা হবে 39, এটা হবে 57, বাড়বে কেন? 9টা বাড়বে, 9টা বাড়বে, এই দুটোর মধ্যে একটা অ্যানসার এখানে দেখো। এটা হলো 75 বিয়োগ 57, এটা বাড়লে 93 বিয়োগ 39। তাহলে 54 কোনটা? 54 কোনটা? মনে হয় এটা 54। কথা বুঝলে কিনা? অপশন টেস্ট বুঝলে? স্থান বিনিময় করলে এটা 75, এটা স্থান বিনিময় করলে 75, এটা তো আগে বাদ, এই ঘ আর খ আগে বাদ হবে, কারণ এদের স্থান বিনিময় করলে সংখ্যা বাড়বে না, কমবে। এটা হলো ক, আর হচ্ছে ঘ। স্থান বিনিময় করে দিছি, বাড়ছে, স্থান বিনিময় করে দিছি, বাড়ছে। পার্থক্য করে দেখি, এটা 54, এটা 54 হয় না। এটা 18। 93 হবে কেন? এ দুষ্টু ছেলে, 93 কে উল্টালে তো 39 হয়, বাড়লো। এটাকে উল্টাইলে, এটাকে উল্টাইলে 39 হবে, এটা কি বাড়লো না কমলো? 93 কে উল্টালে তো সংখ্যা কমে, বাড়ে কেমনে?
তোমরা যদি রিটেন দেখতে চাও, রিটেন আছে দেখো। তোমরা যদি দেখতে চাও রিটেন অঙ্ক, সেই রিটেন অঙ্ক এখানে দেওয়া আছে। এবারে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর, অন্তর 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 মানে বিয়োগফল, অঙ্ক দুটির অন্তর দুই মানে বিয়োগফল দুইটা, দুই 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 সবাই মানছে। অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা দ্বিগুণ অপেক্ষা সতর্ক। তাহলে স্থান বিনিময় করলে সংখ্যাটা বাড়বে, স্থান বিনিময় করলে সংখ্যা বাড়বে, এটা হবে না। কেন হবে না? কারণ স্থান বিনিময় করলে সংখ্যাটা কমছে, এই জন্য বাড়বে। হয় এটা হবে, নয় এটা হবে, নয় এটা হবে। চলো দেখি, দ্বিগুণ অপেক্ষা 17 কম। দেখো এটাকে স্থান বিনিময় করলে যেটা হবে, এটা স্থান বিনিময় করলে হবে 53, এটাকে স্থান বিনিময় করলে হবে 64, এটাকে স্থান বিনিময় করলে হবে 75। দ্বিগুণের থেকে 17 কম, দ্বিগুণের থেকে 17 কম হবে। এর দ্বিগুণ, দেখো এটাকে দ্বিগুণ করো, এর দ্বিগুণ থেকে যা হবে 17 কম, 17 বিয়োগ করলে কত হয় দেখো তো? 53 হয়। হ্যাঁ, তাহলে এটাই অ্যান্সার। उसमें मुझे छुआ भी नहीं, ऐसा वैसा कुछ हुआ भी नहीं। বুঝছো কি সবাই? আমার মতে এই অঙ্কগুলোকে পরীক্ষার সময় অপশন টেস্ট করাটাই বেস্ট, আমি যা মনে করি। অপশন টেস্ট ইজ দ্য বেস্ট টেস্ট। অনুপাত একটি ভগ্নাংশ, এখানে মৌলিক সংখ্যা অ্যাড করতে, মৌলিক সংখ্যা হতেও পারে নাও পারে, কিন্তু অনুপাত যেটা ভগ্নাংশ এটা কনফার্ম। অনুপাত একটি ভগ্নাংশ মাস্ট, কিন্তু মৌলিক হতেও পারে নাও পারে। আর অনুপাত যদি একটা ভগ্নাংশ হয়, ভগ্নাংশ মৌলিক সংখ্যা হবে? মাথা কি নষ্ট হয়ে গেছে রে পচা ছেলে? ভগ্নাংশ সংখ্যা কখনো অনুপাত হয়? তবে এটা করো, করো করো, করিয়ে ফেললো। এখন পারো, পরীক্ষার সময় পারো না, ঠিক না? পরীক্ষার সময় আমলে নিয়ে যাও, কানে কানে কয়ে দেবো বলো অ্যান্সার কি হবে। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, তাই তো আছে। সংখ্যার অঙ্কদের সমষ্টির কত গুণ? দেখো পারো নাকি? মাথা নষ্ট হয়ে যাবে রে। পারবা?
এই পৃথিবীতে এ সমস্ত পৃথিবীতে যত সংখ্যা বিদ্যমান, খেলাটা দেখো বুঝলে, একক স্থান দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানে অঙ্ক একক স্থানের দ্বিগুণ। এটা এক হলে এটা দুই, এটা দুই হলে এটা চার, এটা তিন হলে এটা ছয়, এটা চার হলে এটা আট। এর বাইরে আর কোনো সংখ্যা নেই। মনোযোগ সহকারে দেখো, কোন একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা একক দশক স্থানে একক দশক, দশক স্থানে অঙ্কটা একক স্থানে অঙ্কের দ্বিগুণ হয়েছে কিনা দেখো। একজন লেগেছে 5 গুণ, তোমার এই 5টা খামছি, এর দ্বিগুণ, এর দ্বিগুণ, এর দ্বিগুণ, এর দ্বিগুণ। তাহলে এই অঙ্ক দুটার সমষ্টি, এর সংখ্যাটা 21, এটা এই সংখ্যাটা 21, এই সংখ্যাটা 42, এই সংখ্যাটা 21, এটা 42, এর 63, এটা 84। তাহলে এই অঙ্ক দুটার সমষ্টি যেটা হবে 2 যোগ 1 সমান 3, 4 যোগ 2 সমান 6, 6 যোগ 3 সমান 9, 8 যোগ 4 সমান 12। দেখো এটাকে 7 গুণ করো, 7 গুণ করো, 7 গুণ করো, 7 গুণ করো, সংখ্যা ব্যাক, সংখ্যা ওই কোনটা 6 7 42। তাহলে সমষ্টিকে কত দিয়ে গুণ? 7 গুণ এর সমান। তাহলে বলো অঙ্কের ভালো তো, এই অঙ্কটা যদি রিটেন হয়, রিটেন অনেক কষ্ট হয়ে যাবে না, অনেক কষ্ট করা লাগবে না, মাথা কি নষ্ট হয়ে যাবে না। 7 গুণ কেন হলো? 7 দিয়ে গুণ করলে এই 21 পাওয়া যায়, ঠিক আছে? 21, এই যে 21, এই যে 42, এই যে 63, এই যে 84। তুমি কেন বোঝো না? বললাম না স্যার, 7 কেন গুণ হলো? এসব বয়সা কেন কথা হলো? দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা 21, 42, 63, 84 এই ছাড়া পৃথিবীতে আর কোন সংখ্যা নাই যার একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দশক স্থানীয় অঙ্ক হবে। তাহলে এদের অঙ্কগুলোর সাথে অঙ্ক যে 2 এর 1 যোগ করলে 3 হয়, তার 7 গুণের সমান। এই 4 এর 2 6 হয়, তার 7 গুণের সমান, অঙ্কের 7 গুণের সমান। এটা প্রমাণ করা হলো, প্রমাণিত, প্রমাণিত। এর অ্যান্সার যে 7 গুণ, সেটা প্রমাণ করলাম। 7 দিয়ে গুণ করলে 21 ঘুরে পাওয়া যায়, এই আর কি। সত্য, সত্যরে সত্য। তোমরা খালি আমার ক্লাসে আইসো, আমার বাস্তব ক্লাসে যখন আসবে না, তখন দেখবে খেলা করে। আমি তো কিছু করতে পারি না, অনলাইনে খালি তামসা করতে পারি না। অঙ্কে কিভাবে মজায় মজায় অঙ্ক করতে হয়, এটা আমার ক্লাস না আসলে বুঝবে না। ড্রামাটিক টিচার, ড্রামাটিক। তো সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। আমরা বাস্তব সংখ্যার ক্লাসে আলোচনা করলাম। মোটামুটি বাস্তব সংখ্যার এই অঙ্কগুলোই আসে, যেটা আজকে একটা রিভিশন ক্লাস। আজকে তোমার আবার আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে লসাগু গসাগুর সাথে একটু অনুপাত সমানুপাত নিয়েও আলোচনা করতাম।
আজকে এই ক্লাসটা একটু বড়, হ্যাঁ, বড় ক্লাস তো, এই জন্য আমি ওই লসাগু গসাগু এটার সাথে নিলাম না। তো তোমরা আমার যদি খেলা দেখতে চাও তাহলে আজকে ওই অনুপাত সমানুপাত আর লসাগু গসাগুর ক্লাসে আইসো। তোমাকে আগে অনুপাত সমানুপাত করাবো, তারপরে লসাগু গসাগু। লসাগু গসাগুর অঙ্ক সবাই পারে, আমি লসাগু গসাগুটা পরে করাবো। প্রথমে করাবো বাস্তব সংখ্যাটা। আজকে হলো বিকালে তোমার আরেকটা ক্লাস আছে আমার সাথে, সেটা হচ্ছে প্রথমে করাবো অনুপাত সমানুপাত, দেন লসাগু গসাগু। ঠিক আছে, ইনশাল্লাহ ক্লাস উপস্থিত থাকবা, দেখবে যে তোমার ভালো লাগবে। বিশেষ করে অনুপাত সমানুপাতের ক্লাস কেউ মিস করো না, কারণ অনুপাত সমানুপাতের ক্লাসটা এমন, তুমি যদি একবার শিখতে পারো, এটা দিয়ে করে খেতে পারবে। করে খেতে পারবে মানে শ্বশুর বাড়িতেও করে খেতে পারবে, যেমন আমি শ্বশুর বাড়িতে করে খাই। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। ম্যাথের শিট দেওয়া যায়, কিন্তু মেন্টাল অ্যাবিলিটির শিট আমি দিচ্ছি না। ম্যাথের শিট না দিলেও চলে, এই ম্যাথগুলো তো আমাদের শিটেও আছে, দেখবে যে। ইনশাল্লাহ দেখা হবে। আজকে মেবি 3টায় ক্লাস আছে, 3টায় কি 3:30 যে কোনো সময় ক্লাস হবে। আল্লাহ হাফেজ। 3:30 না? ওকে, হয়ে যাবে ইনশাল্লাহ। আবার রিটেন ক্লাস আছে তো, এই জন্য একটু তাড়াতাড়ি শিখতে চাইছিলাম। লিখিত, ও ভাল লাগে না, ভাল লাগে না। আল্লাহ হাফেজ।